1956 সালের ব্রিটেনের যে অবস্থা সেটির সঙ্গে আসলে কম্পেয়ার করছিলাম। একটি মিডল ইস্ট আইয়ের যে একটি প্রবন্ধ ছিল। আপনি আসলে কিভাবে দেখছেন? আসলে কি সেই 70 বছরের পরের কি পুনরাবৃত্তি ঘটছে কি? ধন্যবাদ। পরাশক্তিগুলোর উত্থান এবং পতনের নিজস্ব ক্যালেন্ডার আছে। ক্যালেন্ডারটা এরকম না যে দিন তারিখ ঠিক করা থাকে, ক্যারেক্টারিস্টিক্স দিয়ে, যেটা সাকিব ভাই বলছিলেন, যেটার ক্যারেক্টারিস্টিক্সটা কি। দেখেন, আমেরিকা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগে কিন্তু প্রচণ্ড ধনী দেশ ছিল, মিলিটারিলিও ভেরি স্ট্রং ছিল, কিন্তু সারা পৃথিবী তাকে চিনত না। কারণ হচ্ছে সে এত দূরে, এত প্রান্তিক, তার ওই মাতুব্বরিটা সাউথ আমেরিকা ভিত্তিক ছিল। ক্যারিবিয়া এবং ল্যাটিন আমেরিকাতে সে গুন্ডামি মাস্তানি করে বেড়াইতো। এই আমাদের ভারতের মতো ধরেন, মানে মানে লো লেভেলের এক্সাম্পল দিলে আর কি, ধরেন ওই যে পাড়ার ছ্যাচকা চোর টোর মাস্তান বলি না, ভারত ধরেন আমাদের মহল্লার একটা ছ্যাচকা চোরের মতো গুন্ডা আর কি। তো সেই রকম গুন্ডামি করতো সে এলাকাতে। ওই ধরেন মেক্সিকোর একটা অংশ দখল করে ফেললো, ওই ভেনেজুয়েলার কোনা থেকে একটা দ্বীপ দখল করে ফেললো, ওই পানামা ক্যানেলটা দখল করে ফেলাইলো, একটা ক্যানেল বানায় ফেলাইলো। এই সব দুষ্টামিগুলো সে করতো আর কি। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারে যখন ইউরোপ হেরে যাচ্ছে রাইখের কাছে, তখন কিন্তু আপনার জায়নিস্ট লবি ব্রিটিশ রয়্যাল ফ্যামিলির সাথে তখন মানে ইস্যু এক্সচেঞ্জ করে, কারণ যুদ্ধ পরিচালনা করবার মতো সাফিসিয়েন্ট টাকা ব্রিটিশ কলোনির থেকে সে উঠাইতে পারছিল না। আবার অ্যাট দ্য সেম টাইম যে জায়নিস্ট লবি চাচ্ছিল যে ইসরায়েলে তার একটা রাষ্ট্র করা দরকার, এই ফিলিস্তিনের অংশটা যোগ করে, তখন তারা প্রস্তাব দেয় যে তোমাকে আমি টাকাও দেব এবং আমেরিকাকে আমরা যুদ্ধে নিয়ে আসবো এই শর্তে যে তুমি ফিলিস্তিনে একটা ইসরায়েল নামক রাষ্ট্র হবে, এটার জন্য তুমি ঘোষণা দিবা। সেটা কিন্তু মানে যে বেলফোর ডিক্লারেশন, যেটার ভিত্তিতে আসে আর কি, যেটা দিয়ে আপনার 17 সালে তখনকার যে ব্রিটিশ ফরেন মিনিস্টার ছিল বেলফোর, তার নামই ওই ডিক্লারেশনটা যায় যে আরেকজনের জমি দখল করে তৃতীয় পক্ষকে রাষ্ট্র বানানোর অনুমতিপত্র। এর বিনিময়ে তারা জায়নিস্ট লবি হিউজ মানি ফ্লোইন করে, আমেরিকাকে যুদ্ধে নিয়ে আসে। তাহলে দেখেন, আমেরিকার সিভিলাইজেশন আকারে অথবা পাওয়ার আকারে ওঠার সময়টা কিন্তু খুব কম যদি আপনি ব্রিটিশ অথবা ইউরোপিয়ানদের সাথে তুলনা করেন। এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকেই মূলত সে খুবই সুপ্রিম পাওয়ার আকারে আসছে। সোভিয়েত ইউনিয়নের পতনের পরে যেটা হয়েছে, সে একা হয়ে গেছে, একাই ক্ষমতাধর আর কি। তো সাধারণত ক্ষমতা সাপেক্ষে আর একটা ক্ষমতা রাইজ করে, কিন্তু যখন ক্ষমতা থাকে না তখন তার অ্যারোগেন্সের কারণে যেটা হয়, সে প্রচণ্ড ভুল করতে থাকে, এবং ভুল করতে করতে যেটা হয়, সে নিজেই নিজের পতনের তৈরি করে আর কি। ওই যে ইগলের শিকার করবার মতো, যে শিকার করতে করতে তার নখ এক সময় মানে ডিসফাংশনাল হয়ে যায় আর কি। এখন আমেরিকার যেটা হয়েছে, বাড়াবাড়ি লেভেলটা এমন জায়গায় চলে গেছে, পৃথিবীর কেউই, ইভেন তার মানে চুক্তিবদ্ধ বন্ধু যারা, অ্যালাইড যাদেরকে বলে আর কি, তারা পর্যন্ত তার কথা শুনছে না, তার সাথে অনবোর্ড করতেছে না। কারণ সারা দুনিয়াতেই যুদ্ধ জিনিসটার ব্যাপারে মানুষের আর ফ্যাসিনেশন নাই, যেটা আগের শতাব্দীতে ছিল। মানে তথ্য প্রযুক্তির ডেভেলপমেন্টের কারণে যেটা হয়েছে, যুদ্ধ কেন ঘোষণা করা হচ্ছে, যুদ্ধের দরকার কেন, যুদ্ধের বিকল্প ছিল কিনা, এইটা সমাজের সব জায়গাতে একটা আলোচনার স্পেস আছে। আগের দিনে যেটা হতো, অল্প কয়েকটা মানুষ শিক্ষিত ছিল, একটা দুইটা পত্রিকা বের হইতো, খুবই শিক্ষিত মানুষের পত্রিকাগুলো খুঁটে খুঁটে পড়তো, তারাই সিদ্ধান্ত নিত যুদ্ধ হবে কি হবে না, তারাই সিদ্ধান্ত নিত যে সেই জায়গাটা ড্রাফটিং করবে। এখন না, এখন সবার মতামত আছে যে না, যুদ্ধ হওয়ার তো প্রয়োজন নাই, এটা তো আলোচনা করে ঠিক করে ফেলা যায়। মাদুরোকে কেন গ্রেফতার করা হলো, কেন তুলে নিয়ে আসলো? তাহলে এই জায়গাগুলোতে যেটা হয়েছে, যে শাসক শ্রেণীর মধ্যে যে কর্তৃত্ববাদী ক্ষমতাটা আমরা শতাব্দীর পর শতাব্দী দেখেছি, সেই জায়গাটা ভেঙে গেছে সোশ্যাল মিডিয়ার কারণে, ইন্টারনেটের কারণে, পত্রিকা নিউজের সিটিজেনশিপ যেটা আসছে, সিটিজেন জার্নালিজম যেটা আসছে, সবাই জানে হোয়াটস গোয়িং অন। এই প্রেক্ষাপটে যেটা হয়েছে যে রাষ্ট্র জায়গা থেকে নিয়ন্ত্রণ করে যুদ্ধ চাপিয়ে দেবার সেই এপিসোডটা চলে গেছে। এবং হিস্টোরিক্যালি কিন্তু যারা গত কয়েকশো বছর ধরে ইউরোপিয়ানরা দেশ শাসন করেছে, তার ভিতরে সবচেয়ে যুদ্ধবাজ জাতি কিন্তু আমেরিকানরা। এবং আমরাও যারা ইউরোপের বিভিন্ন দেশের লোকদেরকে দেখেছি, সবচেয়ে মঙ্গার টাইপের, মানে মানে খুবই ক্র্যাক টাইপের, মনে হয় যে গাঁজা খেয়ে কথা বলে, এই টাইপের লোক আর কি। প্রচণ্ড মানে মাথা গরম, এখনই মার কাট, মানে মানে আমেরিকানদের দেখলে আমার ব্রাহ্মণবাড়িয়ার কথা মনে পড়তো, যে তার আর কোনো সমাধান নাই, এই টাটা নিয়ে আয় দেখি, এখনই হাত পাকা এটা ফালায় দিব আর কি। তো প্রচণ্ড যুদ্ধবাজ জাতি, প্রচুর মানুষ মেরেছে। ইউরোপিয়ানদের হচ্ছে যে তারা সিস্টেমে রুল করে অভ্যস্ত বেশি,
তারা ধরেন নিজেদের ভিতরে এই হিন্দুর বিরুদ্ধে মুসলমানের, মুসলমানের বিরুদ্ধে হিন্দু, ব্রাহ্মণের বিরুদ্ধে সেই শূদ্র, সিস্টেমটা তো আর আমরা দেখছি না এখন কাজ করছে। কাজ করছে না, ফেল করতেছে। এবং হিস্টোরিক্যালি যেটা হচ্ছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমেরিকা কিন্তু কোনো যুদ্ধে যেতে নাই। সে অনেক পাওয়ারফুল, সুপার পাওয়ার, কিন্তু সে যুদ্ধে যে পরাজিত হয় এটাও পৃথিবীতে কোনো নিউজে বলে না। এই যে দেখেন আফগানিস্তানে সে পালায় চলে গেছে, কিন্তু পৃথিবীতে আমেরিকা ওয়াজ ডিফিটেড ইন আফগানিস্তান এই টার্মে ওয়েস্টার্ন মিডিয়াতে কোনোদিন নিউজ হয় নাই। ভিয়েতনামে আমেরিকা যে মিজারেবলি পরাজিত হয়েছে, তার 60,000 সোলজার মারা গেছে, কোনোদিন ওয়েস্টার্ন মিডিয়া কমেন্টেটরকে শুনবেন না যে মানে মিজারেবল ডিফিট ইন ভিয়েতনাম, এটা তারা বলে না। উই হ্যাড এ চ্যালেঞ্জিং টাইম, মানে এই যে সাকিব ভাই জানে ডিপ্লোম্যাট, ইট ওয়াজ ক্রিটিক্যাল, সিচুয়েশন ওয়াজ নট ইন আওয়ার ফেভার, মানে এইরকম বিভিন্ন টার্মে তারা এগুলো বলার চেষ্টা করে। দিন শেষে আমেরিকা কি যুদ্ধে জিতলো না হারলো, কি হইল, সন্ধি হইল? এই যে দেখেন আফগানিস্তানের কি হইল, আনরিজলভড, তারা বলে যে সিচুয়েশন ওয়াজ আনরিজলভড। তো আনরিজলভ মানে কি? যুদ্ধে তো আনরিজলভ কিছু নাই তো, আপনি হারছেন অথবা জিতছেন। ইরাকে আমেরিকা জিতছে, জিতে নাই তো। কোরিয়াতে আমেরিকা জিতছে, জিতে নাই তো। নর্থ কোরিয়াকে কন্টেইন করতে পারছে, পারে নাই তো। ইরাক বলেন, লিবিয়া বলেন, সিরিয়া বলেন, লেবানন বলেন, এর প্রত্যেকটা দেশে মিজারেবলি হেরেছে সে। কত আমেরিকা যেটা করতে পারে সেটা হচ্ছে তার আনপ্রেসিডেন্টের ফায়ার ক্যাপাসিটি আছে, সে ধ্বংস করে দিতে পারে। একটা বিল্ডিং ধ্বংস করে দেওয়া আর ওই বিল্ডিং, ওই জনপদকে উইন ওভার করা, জেতা, এই দুইটা কিন্তু ফান্ডামেন্টালি ডিফারেন্ট জিনিস। মানে পলিটিক্যালি উইন করা এটি অনেক না, তার কোনো এক্সাম্পল নাই আপনার সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে। তাই আমেরিকার পতন এটা ইনএভিটেবল। প্রশ্ন হচ্ছে, যেটা কারেক্টলি সাকিব ভাই বলেছেন, যে এর মানে কি ইকোনমিক্যালি সে স্ট্রং না? স্ট্রং। তার $40 ট্রিলিয়ন ডেট আছে, কিন্তু পৃথিবীর অর্থনীতির যে কোনো সূচককে যদি ধরেন, আমেরিকা এখনও মানে বাই ফার অনেক অনেক উপরে। টেকনোলজি বলেন, ইনোভেশন বলেন, ক্রিয়েটিভিটি বলেন, বিজ্ঞান বলেন, সব কিছুতে। আপনি চায়না তো একটা সেকেন্ডারি মার্কেট, চায়না অথবা ইন্ডিয়া অথবা জাপান এমন কোনো জিনিস আবিষ্কার করেছে যেটা না হলে আমরা বিশ্ব চলবে না। কিন্তু আমেরিকার প্রচুর মানে মেজর আপনার সাবস্ট্যান্টিভ ইনোভেশন আছে, যেটা ছাড়া পৃথিবী চলবে না। এই জন্য সে টিকে থাকবে, কিন্তু কোন ফর্মে থাকবে, মিলিটারিলি না ইকোনমিক্যালি, সেটা টাইম টু সাই।